নবাব আবদুল লতিফ 1828 সাল থেকে 1893 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 65 বছরের ইতিহাস। তার সংস্কার আন্দোলনে কি ভূমিকা রেখেছিলেন, নবাব আবদুল লতিফ কি সংস্কার আন্দোলন করেছিলেন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। নবাব আবদুল লতিফ ছিলেন ঊনবিংশ শতকে বাংলার মুসলিম সমাজের জাগরণের অন্যতম অগ্রদূত। তিনি ইংরেজ রাজশক্তির ছত্রছায়ায় থেকেই রাজনৈতিক ও আর্থসামাজিক ক্ষেত্রে চরমভাবে অধঃপতিত বাংলার মুসলিম সমাজকে উন্নতি ও প্রগতির পথে এগিয়ে নিতে আন্তরিকভাবে কাজ করেছেন। নবাব আবদুল লতিফ, তার পরিচয়, শিক্ষা ও কর্মজীবন। নবাব আবদুল লতিফ 1828 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার রাজাপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা অর্থাৎ নবাব আবদুল লতিফের পিতা কাজী ফকির মাহমুদ ছিলেন কলকাতা সদর দেওয়ানি আদালতের একজন আইনজীবী। কলকাতা মাদ্রাসায় উচ্চ শিক্ষা লাভের পর আবদুল লতিফ প্রথমে ঢাকার প্রথম স্কুল ঢাকা কলেজিয়েট স্কুলে শিক্ষকতা শুরু করেন। প্রতিষ্ঠাকাল 1835। 1848 খ্রিস্টাব্দে তিনি কলকাতা মাদ্রাসায় অ্যাংলো অ্যারাবিক বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। 1849 খ্রিস্টাব্দে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। পরবর্তীকালে প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট পদে পদোন্নতি লাভ করেন। 1884 সালে বিশেষ পেনশন সুবিধা সহ সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন আবদুল লতিফ। তিনি আয়কর কমিশনার অর্থাৎ নবাব আবদুল লতিফ আয়কর কমিশনার এবং কলকাতা পৌর কর্তৃপক্ষের শান্তিপাল বা জাস্টিস অফ পিস হিসেবেও দায়িত্ব পালন করেন। নিজের ধর্মের মানুষের অগ্রগতির জন্য প্রচেষ্টা, সরকারি প্রশাসনিক কাজে নিষ্ঠা ও দক্ষতা এবং জনহিতকর কাজের স্বীকৃতিস্বরূপ 1862 সালে সরকার তাকে অর্থাৎ নবাব আবদুল লতিফকে বঙ্গীয় আইন পরিষদের সদস্য মনোনীত করেন। মুসলমানদের মধ্যে তিনিই প্রথম অর্থাৎ নবাব আবদুল লতিফই প্রথম এ গৌরবের অধিকারী। ইংরেজ শাসকদের প্রতি আনুগত্য এবং মুসলমান সমাজের জন্য অবদানের স্বীকৃতি হিসেবে 1877 সালে সরকার তাকে অর্থাৎ নবাব আবদুল লতিফকে খান বাহাদুর, 1880 সালে নবাব, 1883 সালে সিআইই এবং 1887 সালে উচ্চতর সম্মান নবাব বাহাদুর উপাধিতে ভূষিত করেন। মুসলিম সমাজের অগ্রগতির জন্য নবাব আবদুল লতিফের গৃহীত উদ্যোগ। নবাব আবদুল লতিফ একজন শিক্ষিত মানুষ ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন অর্থাৎ নবাব আবদুল লতিফ বুঝতে পেরেছিলেন মুসলমানদের সামাজিক অগ্রগতির জন্য তাদের শিক্ষিত, বিশেষ করে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে হবে। এ কারণে তিনি অর্থাৎ নবাব আবদুল লতিফ এ কারণে মুসলিম সমাজকে সংগঠিত করেন এবং তাদের মধ্যকার গোঁড়ামি দূর করে সচেতনতা সৃষ্টির চেষ্টা করেন।
মুসলিম সমাজের অগ্রগতির জন্য নবাব আব্দুল লতিফের অবদান অনন্য। মুসলমানদের মধ্যে ইংরেজ আনুগত্য সৃষ্টি। ভারতবর্ষে মুসলমানদের জিহাদি আন্দোলন এবং 1857 সালের স্বাধীনতা সংগ্রামের কারণে অর্থাৎ সিপাহী বিদ্রোহের কারণে ইংরেজরা মুসলমানদের সন্দেহ ও অবিশ্বাস করত। এজন্য তারা অর্থাৎ ইংরেজরা মুসলমানদের অবহেলা করতে থাকে এবং মুসলমান সম্প্রদায় বিভিন্ন বিষয়ে বঞ্চিত হয়। নবাব আব্দুল লতিফ উপলব্ধি করেন এ অবস্থা চলতে থাকলে বাংলা তথা ভারতের মুসলমানদের ধ্বংস অনিবার্য। এ অবস্থায় নবাব আব্দুল লতিফ নিজে রাজদণ্ডধারী ইংরেজদের প্রতি আনুগত্য প্রকাশ করে। তার ধারণা হয়েছিল অর্থাৎ নবাব আব্দুল লতিফের ধারণা হয়েছিল নিজেদের স্বার্থেই মুসলমানদের মধ্যে ইংরেজ শাসকদের প্রতি আনুগত্য সৃষ্টি করা প্রয়োজন। এ কারণে নবাব আব্দুল লতিফ মুসলমানদের ইংরেজ বিদ্বেষী মনোভাব পরিহার করে তাদের সাথে সহযোগিতাপূর্ণ আচরণ করার জন্য নানা ধরনের উদ্বুদ্ধকরণ কর্মসূচি গ্রহণ করেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় অর্থাৎ নবাব আব্দুল লতিফের ঐকান্তিক প্রচেষ্টায় মুসলমানদের মধ্যে ইংরেজ বিরোধী মনোভাব কমে আসে। ফলে ইংরেজ সরকার মুসলমানদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে। মুসলমান সমাজে ইংরেজি শিক্ষার প্রসার। বাংলার মুসলমানদের মধ্যে শিক্ষা, বিশেষ করে আধুনিক পাশ্চাত্য তথা ইংরেজি শিক্ষা বিস্তারে নবাব আব্দুল লতিফের অবদান ছিল অসামান্য। ইংরেজিকে বিধর্মীর ভাষা আখ্যা দিয়ে তা না শিখে ভারতের মুসলমানরা সমাজ ও রাষ্ট্রীয় জীবনে পিছিয়ে পড়েছিল। নবাব আব্দুল লতিফ মনে করতেন অগ্রগতির জন্য বাংলার মুসলমানদের আধুনিক ইংরেজি শিক্ষা গ্রহণ করা উচিত। বাংলার মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে নবাব আব্দুল লতিফ 1853 সালে মুসলিম ছাত্রদের পক্ষে ইংরেজি শিক্ষার সুফল শিরোনামে এক প্রবন্ধ প্রতিযোগিতার আহ্বান করেন। তার প্রচেষ্টায় অর্থাৎ নবাব আব্দুল লতিফের প্রচেষ্টায় সরকার মুসলমান শিক্ষার্থীদের জন্য কলকাতা মাদ্রাসায় অ্যাংলো ফার্সি বিভাগ খোলে এবং উর্দু ও বাংলা ভাষা শিক্ষার ব্যবস্থা করেন। হুগলি মাদ্রাসায় অ্যাংলো ফার্সি বিভাগ চালুর পিছনেও নবাব আব্দুল লতিফ মুখ্য ভূমিকা পালন করেন। তার দাবি ও চেষ্টাতে অর্থাৎ নবাব আব্দুল লতিফের দাবি ও চেষ্টাতে হিন্দু কলেজকে প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত করা হয়। ফলে ওই শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমান ছাত্রদের আধুনিক উচ্চশিক্ষার সুযোগ তৈরি হয়। নীলকরদের হাত থেকে কৃষকদের মুক্তি। নবাব আব্দুল লতিফ সাতক্ষীরায় ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকাকালে সেখানকার দরিদ্র মুসলিম চাষিদের উপর ইংরেজ নীলকরদের অত্যাচার দেখে মর্মাহত হন। নবাব আব্দুল লতিফ সরকারকে এ বিষয়টি অবহিত করে এর প্রতিকার প্রার্থনা করেন। 1860 সালে সরকারের নীল কমিশন গঠন করার পিছনে নবাব আব্দুল লতিফের চেষ্টার বড় অবদান ছিল। নীল কমিশনের সুপারিশ ক্রমে
নীল চাষ করা বা না করার বিষয়ে কৃষকদের স্বাধীনতা দেওয়া হয়। এতে ভারতের কৃষকেরা ইংরেজ সহ ইউরোপীয় নীলকরদের অত্যাচার থেকে রেহাই পায়। মোহামেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠা। নবাব আব্দুল লতিফ 1863 সালে কলকাতায় মোহামেডান লিটারারি সোসাইটি বা মুসলিম সাহিত্য সমাজ নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন। মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা ও জ্ঞান বিজ্ঞানের বিস্তার এবং তাদের বিশ্বের পরিবর্তিত অবস্থা সম্পর্কে সচেতন করাই ছিল এ সংগঠন প্রতিষ্ঠার উদ্দেশ্য। মুসলমানদের মধ্যে শিক্ষার প্রসার ঘটানো ও তাদের উপর থেকে ব্রিটিশ শাসকদের সন্দেহ ও অবিশ্বাস দূর করার ক্ষেত্রে মোহামেডান লিটারারি সোসাইটি অগ্রণী ভূমিকা পালন করে। সংগঠনটি কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান না হলেও এর মাধ্যমে মুসলমানদের ন্যায়সঙ্গত দাবি তথা মৌলিক সমস্যাবলী ও আশা আকাঙ্ক্ষার কথা সরকারের কাছে তুলে ধরার চেষ্টা করা হতো। উর্দু, ফার্সি, ইংরেজি ও বাংলা এই 4টি ভাষায় এ সংগঠনের কার্যক্রম চলত। এই সংগঠনটির উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে মুসলমানদের মধ্যে উচ্চশিক্ষার প্রসার এবং মহসিন ফান্ডের টাকা কেবল মুসলমানদের শিক্ষার কাছে ব্যয় করার সরকারি সিদ্ধান্ত। নবাব আব্দুল লতিফের নিরলস প্রচেষ্টায় মোহামেডান লিটারেরি সোসাইটি মুসলমানদের সামাজিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক অগ্রগতি অর্জনের ফোরাম হিসেবে গড়ে ওঠে। মুসলিম ইনস্টিটিউট অব ক্যালকাটা নামে মোহামেডান লিটারেরি সোসাইটি মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্নায়ু কেন্দ্র হিসেবে 1930 সাল পর্যন্ত টিকেছিল। মহসিন ফান্ডের যথাযথ ব্যবহার নিশ্চিত করো। হুগলির শিক্ষাব্রতী ও দানবীর হাজী মোহাম্মদ মহসিন জনকল্যাণ এবং বিশেষ করে মুসলমানদের শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে তার সব সম্পদ ওয়াকফ করে দেন। হাজী মহসিনের দানকৃত অর্থে মহসিন ফান্ড গঠন করে এর দ্বারা হুগলি ছাড়াও বাংলার অন্যান্য স্থানে অনেক স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। নবাব আব্দুল লতিফের আন্তরিক চেষ্টায় সরকার 1873 সালে হুগলি কলেজকে সরকারি করে। সরকার মহসিন ফান্ডের অর্থে এ কলেজের দরিদ্র মুসলমান ছাত্রদের বৃত্তির ব্যবস্থাও করে। এছাড়াও আব্দুল লতিফের উদ্যোগে মহসিন ফান্ডের অর্থে কলকাতা মাদ্রাসার উন্নয়ন এবং ঢাকা, রাজশাহী ও চট্টগ্রামে নতুন মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। অন্যান্য গুরুত্বপূর্ণ অবদান: ইসলামী আদর্শ ও অনুশাসনের প্রতি নবাব আব্দুল লতিফের গভীর শ্রদ্ধাবোধ ছিল। বস্তুত তার আগ্রহ উদ্যোগেই অর্থাৎ নবাব আব্দুল লতিফের আগ্রহ ও উদ্যোগেই বঙ্গীয় ব্যবস্থাপক পরিষদে মুসলিম বিবাহ তালাকের স্বেচ্ছামূলক নিবন্ধীকরণ বিল পাশ করা হয়। তাছাড়া মুসলিম বিবাহ ও তালাকের রেজিস্ট্রার পদ সৃষ্টির মাধ্যমে নবাব আব্দুল লতিফ কাজী অফিস পুনঃপ্রবর্তনের ব্যবস্থা করেন। উপরের আলোচনায় দেখা যায় 19বিংশ শতাব্দীর বাংলার চরম দুর্দশাগ্রস্ত মুসলিম সমাজের জাগরণে নবাব আব্দুল লতিফের অবদান অনস্বীকার্য। নবাব আব্দুল লতিফ ব্যক্তিগত চেষ্টা ও মোহামেডান লিটারারি সোসাইটি সংগঠনের মাধ্যমে বাংলার মুসলমানদের এক ঘোর সংকটকালে
তাদের সঠিক পথের সন্ধান দেন। মুসলমানদের মধ্যে সৃষ্টি হয় এক নবচেতনা ও জাগরণ। নবাব আব্দুল লতিফি বাংলার মুসলিম সমাজের আধুনিকায়ন শুরু করেন। নবাব আব্দুল লতিফের চেষ্টার ফলেই কালক্রমে বাংলার মুসলমানদের মধ্যে একটি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী গড়ে ওঠে। মুসলমানদের সামাজিক ও রাজনৈতিক অগ্রগতিতে বিশেষ ভূমিকা রেখে এ মহান সংস্কারক বাংলার মুসলিম জাগরণের অগ্রদূত হিসেবে স্বীকৃতি পান। 1893 সালের 10 জুলাই নবাব আব্দুল লতিফ মৃত্যুবরণ করেন। ইউরোপীয় নীলকরদের বিরুদ্ধে বাংলার রায়তদের আন্দোলনের ফলে 1850-এর দশকের শেষ দিকে নীল কমিশন গঠন হয়। শুরু থেকেই বাংলায় নীল চাষ নিপীড়ন ও নির্যাতনের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল। জমির মালিকানা লাভের পর নীলকরেরা নীল চাষে বাধ্য করার জন্য চাষিদের উপর বল প্রয়োগ করত এবং নীলের উৎপাদন বৃদ্ধি করতে না পারলে কর বৃদ্ধির হুমকি দিত। শুধু তাই নয়, তারা চাষিদেরকে উৎপাদিত নীলের ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত করত। এ পরিস্থিতিতে 1859 সালে নীল চাষিরা সমগ্র বাংলা জুড়ে নীলকরদের বিরুদ্ধে এক সংগঠিত আন্দোলন শুরু করে। এই আন্দোলনের মুখে 1807 সালের 31শে মার্চ সরকার নীল উৎপাদন ব্যবস্থা ও এর অর্থনৈতিক অবস্থা তদন্ত করার জন্য নীল কমিশন গঠন করে। নীল চাষ যে নানা ধরনের নির্যাতনের সাথে জড়িত একথা নীল কমিশনের রিপোর্টে প্রথমবারের মতো স্বীকৃত হয়।